আগস্টে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ভারত, টুইট করে জানালো বিসিসিআই। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ভারত ম্যাচে ফরওয়ার্ড লাইনে ফাহামিদুলেই আশা ভরসা, তাইফে চলছে জোর প্রস্তুতি। হামজা আশায় বাংলাদেশ ফেভারিট বলছেন সাবেকরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ক্রিকেট। চলতি বছর আরও ব্যস্ততা বাড়ছে জাতীয় দলের। 2025 এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-20 সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। মূলত 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় চলতি বছরের অক্টোবরে গেল বছরে স্থগিত এই সিরিজ আয়োজন করতে একমত হয়েছে বিসিবি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসএসসির ইভেন্ট তো আছে টানা সিরিজ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছর শুধু সেই সিরিজই নয়, বাড়তে পারে আরও সিরিজের সংখ্যা। 2024 এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের, যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, যার সম্ভাব্য তারিখ চলতি বছরের 2রা থেকে 12ই অক্টোবর। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে গেল বছরের স্থগিত 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2027 ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে এই টেস্ট সিরিজটি। এদিকে ওয়ানডে টি-20 খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ভারত, খবরটি পুরনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। 3টা ওয়ানডে আর টি-20 খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এখানেই শেষ নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে 27টি ম্যাচ, যেখানে চলতি বছর 9টি আর বাকি 18টি ওয়ানডে হবে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ। মাহমুদুল্লাহ মুশফিকের শূন্যস্থান নিয়ে দ্বিধায় ক্রিকেট বোর্ড। তাদের রিপ্লেসমেন্টের কথা বলা হলেও ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য নতুনরা কতটুকু প্রস্তুত তা নিয়ে এই সন্দিহান খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন না হলেও দুপক্ষই ইতিবাচক অবস্থানে বলে জানিয়েছেন তিনি। 2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2007 সালের ম্যাচে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো জায়গা নেয়ার কারাকারি। বাংলাদেশ দলে আতশ কাজ হাতে নিয়ে নির্বাচকদের দৌড়াদৌড়ি। আসছে দিনগুলিতে তাদের এই কার্যকলাপে যে আরও গতি আসবে তা বলার অপেক্ষা রাখে না। মাহমুদুল্লাহ মুশফিক বিদায় বলেছেন, সেই জায়গা নেয়ার জন্য নতুনরা প্রস্তুত আছে কিনা তা জানা নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল, কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে। সূত্র বলছে সিনিয়র 2 ক্রিকেটারের শূন্যতা ঘোচাতে অন্তত 6 ক্রিকেটার প্রস্তুত আছে বোর্ডের। যদি তাই হয়ে থাকে তবে মাহমুদুল্লাহ মুশফিককে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা খুঁজেছিলেন নির্বাচকরা, এমন প্রশ্নে আবারও বিসিবির সেই পুরনো থিওরি। যারা নতুন, যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের চাইতে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনোদিন হওয়ার সম্ভাবনা
নেই, আমার মনে হয় না নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যারা নতুন তারা ভালো, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ, তারা যোগ্য হিসেবে এখানে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুকে বিদায় করে হুট করেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ফিল সিমন্সের কাঁধে। ক্যারিবিয়ান কিংবদন্তির হাত ধরে মিশনটা ভালো যায়নি, তারপরও আস্থা রাখতে চায় বিসিবি। চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কিছু না হলেও নাকি ইতিবাচক অবস্থানে দুপক্ষ। দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, ফিল সিমন্স আমাদের কোচ। আর কথাবার্তা চলছে এবং সবকিছু ইতিবাচক। কোচের মতো অধিনায়ক ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড, তবে দ্রুতই সবকিছু চূড়ান্ত হবে বলে প্রত্যাশা ক্রিকেট অফসের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অবসর না নিলে জাতীয় দল থেকেই বাদ পড়তেন মুশফিক আর রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই এমন পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডে, জানিয়েছেন সদ্য সাবেক হওয়া টাইগারদের নির্বাচক হান্নান সরকার। দুজনের বিকল্প হিসেবে আছেন অন্তত 6 জন ক্রিকেটার। তবে ঘরোয়ায় পরীক্ষিত এসব ক্রিকেটারদের আন্তর্জাতিকের জন্য প্রস্তুত করতে কাজ করতে হবে নীতি নির্ধারকদের। সময়টা একটু বেশি নিয়ে ফেললেন মুশফিক আর রিয়াদ, অথচ কখন থামতে হবে জানলে সঙ্গী হতো না এত সব ট্রল আর সমালোচনা। সিনিয়রদের ওই জায়গা না ছাড়ার মানসিকতা যেমন ভোগায় নতুনদের, তেমনি মাথা ব্যথার কারণ নীতি নির্ধারকদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবসর ঘোষণা না দিলে ক্রিকেট বোর্ডই বাদের তালিকায় ফেলতো রিয়াদ মুশফিকদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন মাত্রা যোগ হবে, যেটা হলো 27-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আগানো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তাদের ঘোষণাটা আসতে পারে। যদি ঘোষণা নাও আসে, তার হলেও হয়তো বা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। 2027 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করতে চায় বিসিবি। পাইপলাইনে ক্রিকেটার নেই এমনটা মানতে নারাজ টাইগারদের সাবেক এই নির্বাচক। জানালেন মুশফিক রিয়াদদের বিকল্প হিসেবে ভাবনায় আছে অন্তত 6 জন। এই দুজনকে রিপ্লেস করার জন্য 4-5 জনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। নামগুলো যদি মেনশন করতে চাই, আমার কাছে মনে হয় যে 3 জন উইকেট কিপারের নাম আমি বলতে পারি, অঙ্কন, আকবর এবং সোহান। এই 3 জন হয়তোবা এই চোখের সামনে থাকবে যে 27-এর ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডি অবস্থায় পাচ্ছি। তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী, আফিফ এবং শামীম, এই 3 জন যারা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করার সামর্থ্য রাখেন। তবে জাতীয় দলের জন্য এই 6 জন কতটুকু প্রস্তুত সেটাই আপাতত বড় প্রশ্ন। ঘরোয়ায় পরীক্ষিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারায় উঠতে হয় বাতিলের খাতায়। ক্রিকেটারদের তৈরি করার দায়িত্বটা তাই বোর্ডকে নিতে হবে বলে মনে করেন হান্নান সরকার। ঘরোয়ায় প্রতিযোগিতা বাড়ানো, এইচপি কিংবা এ দলের ব্যানারে আরও বেশি ট্যুর আয়োজন সম্ভব হলে বিকল্পরাও তৈরি হবে কঠিন পরীক্ষার জন্য। বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আগেও ছিল, এখনও আছে। আমি সবসময় একটা কথা বলি, সেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার যে কাজটা, সেই জায়গাটা মনোযোগ দেওয়া দরকার, যেটার মিনিং হলো আপগ্রেডেশন। সেই আপগ্রেডেশন করার ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি, তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তোবা বাংলাদেশ টিমে লম্বা সময় সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি রাখে। আপাতত ডিপিএলে ব্যস্ত ক্রিকেটারদের পরবর্তী পরীক্ষা জিম্বাবুয়ে সিরিজ, নামের ভার এড়িয়ে যেখানে নতুনদের বাজিয়ে দেখবে ক্রিকেট বোর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের আর্লি স্টেজে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকে পারফর্ম করলেও আগের তুলনায় নিজেকে এখন বেশি পরিণত মনে করেন সাইফ হাসান। আবারও জাতীয় দলে ফিরলে লম্বা সময় সার্ভিস দিতে চান টাইগার জার্সিতে। টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি বল হাতেও নিজেকে প্রস্তুত রাখছেন সাইফ। পরামর্শ নেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। তবে সাদা বলের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও যে কোনো সংস্করণে খেলতে প্রস্তুত। প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েছেন, তবে সময়ের পরিক্রমায় নিজেকে আরও পরিণত করেছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। গেল বিপিএলে 13 ম্যাচে করেছেন 306 রান। বেশিরভাগ ম্যাচেই তার দল রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। চলমান ডিপিএলেও আছেন রানের মধ্যে, তাই আবারও জাতীয় দলে ফেরার অপেক্ষায় সাইফ। সবারই একটা ইচ্ছা থাকে ন্যাশনাল টিমে আবার কামব্যাক করার, যারাই ঢুকে আবার বের হয়েছে। আমার মনে হয় আমার জন্য সেম, বাট আমি চেষ্টা করবো আমার প্রসেসে থাকার, আমার যে ল্যাকিংস যেগুলোই থাকবে এগুলো নিয়ে যতই পারি ইমপ্রুভ করার। অপরচুনিটি যখন পেয়েছিলাম আমার মনে হয় তখনও পারফর্ম করে এসেছিলাম, বাট এখন অবশ্যই অনেক ম্যাচিওর মনে করি নিজেকে, আরও খেলাটা ভালো বুঝি। সবই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ যদি সুযোগ পাই আবার ভালো খেলা ট্রাই করবো।
জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত কথা হয় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। ব্যাটিং নিয়ে পেয়েছেন পরামর্শ, একই সঙ্গে কাজ করেছেন বোলিং নিয়েও। ডিপিএলে গেল ম্যাচেই প্রাইম ব্যাংকের বিপক্ষে 4 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। জাতীয় দলে ফিরলে নিজেকে অলরাউন্ডার হিসেবেই প্রতিষ্ঠা করতে চান এই ক্রিকেটার। স্যারের সাথে লাস্ট 2 বছর ধরে কাজ করছি মাস্কো একাডেমিতে, সো অনেক হেল্প হয়েছে আমার জন্য। ব্যাটিংটা আমি এখন অনেক ভালো ফিল করি, যখনই যেটা সুযোগ পাই টিমের জন্য কন্ট্রিবিউট করার ট্রাই করি। সো বোলিংটা কাজ করেছি সালাউদ্দিন স্যারের সাথে, তারপর শাহিন ভাইয়ের সাথে কাজ করেছি মাস্কো ক্রিকেট একাডেমিতে। সো বোলিংটা যখনই সুযোগ পাই টিমের জন্য তো হেল্প হয়, সো চেষ্টা করি সেকেন্ড স্কিলটাও অপশনে রাখার। লাস্ট 2-3 বছর ধরে বোলিং করছি, খুব ভালো হচ্ছে। সো সাদা বলে ভালো হেল্প করছে আমার জন্য। টেস্ট ও টি-20তে জাতীয় দলে অভিষেক হলেও সাদা বলেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি, তবে প্রস্তুত আছেন যে কোনো ফরম্যাটের জন্য বলে জানান সাইফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের আগে সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্পই ভরসা বাংলাদেশ দলের। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা না হলেও প্রতিদিনের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা। টেকনিক্যাল দিকগুলো নিয়ে নিয়মিতই কাজ করছেন জামাল সোহেলরা। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ায় মিল থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হবে বলে মনে করেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর পাশাপাশি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের। অবশেষে ক্যামেরার লেন্সে ধরা পড়ল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার পাশাপাশি ফাহমিদুলকে ঘিরেও অনেক প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে গেল সোমবার যোগ দিয়ে ইতিমধ্যে অনুশীলন করেছেন কয়েকদিন। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হাভিয়ার কাবরেরার ঘোষিত 30 জনের প্রাথমিক স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ, যাদের নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। চূড়ান্ত দলে জায়গা পেতে অনুশীলনে কাবরেরার ক্লাসে পরীক্ষা দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। অভিজ্ঞ জামালদের সঙ্গে নতুনদের মিশেলে গড়া এই দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় সবাই। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেশ সম্ভব হয়নি তা। তাইফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেই আপাতত তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে স্প্যানিশ কোচকে। 14 দিনের এই ক্যাম্প ভরসা বাংলাদেশ দলের জন্য। অভিজ্ঞ কোচদের অধীনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে কাজ করে যাচ্ছেন ফুটবলাররা। এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত, যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার কিছুটা মিল থাকায় চিন্তা নেই দলের। পুরনোদের সঙ্গে নতুনদের বোঝাপড়াটাও ভালো হয়, জয়ের প্রত্যাশা সোহেল আরিফদের। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। সেটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার। ইনশাল্লাহ ট্রাই করতেছি। সবাই ফ্রেন্ডের মতনই, বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো। সৌদি আরবে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে আগামী 18 মার্চ দেশে ফিরবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার। উন্নয়ন না এলেও জাতীয় দলে হামজা চৌধুরীর যুক্ত হওয়ার প্রভাব পড়বে দীর্ঘমেয়াদী। তবে দেশের ফুটবল উন্নয়নে জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলার সংযোজনের পাশাপাশি শক্ত অবকাঠামো তৈরির তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলাররা। এদিকে প্রস্তুতি ম্যাচ না খেললেও ভারতের বিপক্ষে লাল সবুজ দলকেই এগিয়ে রাখছেন সাবেকরা। শিলং থেকে জয় নিয়ে ফিরবে লাল সবুজ, এমনটাই প্রত্যাশা তাদের। দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। বাংলার ফুটবল এই রেনেসার প্রধান চরিত্র হামজা দেওয়ান চৌধুরী। বলার অপেক্ষা রাখে না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের জাতীয় দলে যুক্ত হওয়াতে লাল সবুজের শক্তিমত্তা বেড়েছে কয়েক গুণ। তবে প্রশ্ন, এক হামজার প্রভাবেই কি আমূল পরিবর্তন আসবে দেশের ফুটবলে?
মাঠের ফুটবল 11 জনের খেলা। জয় পেতে অবদান রাখতে হয় গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার, স্ট্রাইকারদেরও। সেখানে সতীর্থদের সাহায্য ছাড়াই বাংলাদেশ দলকে একাই কতটুকু টানতে পারবেন হামজা? তবে সাবেক ফুটবলারদের মত, হামজার পাশাপাশি দেশে শক্তিশালী ফুটবল অবকাঠামো তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ফেডারেশনের। ফুটবল 11 জনের খেলা, সেখানে একজন প্লেয়ার কিংবা দুইজন প্লেয়ার এসে বাংলাদেশের ফুটবলকে ঘুরিয়ে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। হামজা চৌধুরীকে দিয়ে হয়তোবা তাৎক্ষণিকভাবে আমরা একটা রেজাল্ট পেয়ে যেতেই পারি। হামজা চৌধুরী ছাড়াও আমরা ইন্ডিয়ার সাথে ভালো ফাইট করেছি, আমরা জিততে আমরা ড্র করেছি। সুতরাং আমি মনে করি হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে জিতলাম, তার মানে আমরা এশিয়ান লেভেলে, টপ লেভেলে চলে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। হামজার অবশ্যই বড় একটা প্রভাব আমাদের দেশের ফুটবলে রয়েছে, বা জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম ম্যাচ রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে খেলতে হবে এবং দেশের জার্সিতে তাকে আমার কাছে মনে হয় যে সফলতার জায়গা সেটা তৈরি করতে হবে। রাতারাতি উন্নয়ন না হলেও দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদী, ভবিষ্যতে যার সুফল ভোগ করবে বাংলাদেশ দল। পরিবর্তনের কথা এই মুহূর্তে বলা যাবে না। হ্যাঁ, পরিবর্তন হবে তখন যখন আপনি 10টা-15টা ম্যাচ খেলবে, যখন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আপ হবে, যখন আমরা আমাদের সাকসেস পাবো, সাব ফুটবল চ্যাম্পিয়ন হব, তখন হয়তো আমরা বলতে পারবো যে আমরা হামজার ইনক্লুশনের মাধ্যমে আমরা রেজাল্ট পাচ্ছি, বাট নট শিওর, এখনই এটা আসলে বলার সময় আসেনি। হামজা চৌধুরী কে? সে কিন্তু পৃথিবীর অন্যতম সেরা লিগের একজন খেলোয়াড়, সে আমার দেশের ফুটবলার, সে আমার টিমে খেলবে। তাকে দেখে আমার যে আশেপাশে যে সমস্ত খেলোয়াড়রা থাকবে বাংলাদেশে, তারা কিন্তু উজ্জীবিত হবে। আমাদের হামজা থেকে সাপোর্টটা, প্লেয়িং সাপোর্টটা, মাঠে তাকে সাপোর্ট করা উচিত এবং তার বেস্ট পারফরমেন্সটা আমাদের প্লেয়ারদের সাপোর্ট দিয়ে নেওয়া উচিত। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে শিলংয়ে একই কন্ডিশনে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাতেও হামজা জামালদের পিছিয়ে রাখছেন না সাবেক ফুটবলাররা। তাদের প্রত্যাশা ভারত থেকে জয় নিয়ে ফিরবে লাল সবুজ দল। তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। আগামী 25 মার্চ বহুল প্রত্যাশিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। এবারে ঘরোয়া ক্রিকেটের খবর। মিরপুরে ডিপিএল এর বিগ ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে লড়ছে মোহামেডান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোহামেডান স্পোর্টিং ক্লাব রূপগঞ্জ টাইগার্সকে যদি বলি যে টেবিলের টপ যে দুটি দল রয়েছে সেখানে কিন্তু লড়াইটা হচ্ছে তাদের মাঝে, মোহামেডান এবং কি রূপগঞ্জ। রূপগঞ্জ রয়েছে টেবিলের শীর্ষে এবং মোহামেডান রয়েছে টেবিলের 3 নম্বরে। যদিও দুই দলের পয়েন্ট ব্যবধান কিন্তু সমান এবং আজকের ম্যাচের ফলাফলের পর কিন্তু একটা পার্থক্য তৈরি হবে, কারণ যে দুই দল আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে, মোহামেডান এবং কি লেজেন্ডস অফ রূপগঞ্জ, এই দুই দলের মধ্যে আসলে পার্থক্যের ব্যবধান হবে, অর্থাৎ যেই দল হারবে সেই দলই আসলে শীর্ষে চলে যাবে। তামিম ইকবালের দল আমরা যেমনটা দেখেছি, স্টার্টিংটা ভালোই করেছিলেন রনি তালুকদারকে নিয়ে, যদিও তামিম 28 রান করে ফিরেছেন, রনিও দারুণ খেলছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি ফিরেছেন আসলে 36 রান করে। পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখেছি কিছুটা ব্যাট চালিয়ে খেলতে, রানের চাকাটাকে সচল রাখতে, সাথে দারুণ সঙ্গ দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ভালো একটা পার্টনারশিপও হয়েছিল দুজনের মাঝে, তবে বলা চলে যে দুজনেই আসলে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে। অঙ্কন 42 রান করেছেন, হৃদয় দারুণ খেলছিলেন, তবে 66 রানে কিন্তু তিনি ফিরে গেছেন শরীফুলের শিকার হয়ে। যদি মুশফিকের কথা বলি, সিনিয়র ক্যাম্পেইনার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, সম্প্রতি আমরা দেখেছি ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তবে ডিপিএলে তিনি আজকের ম্যাচটা একেবারেই ভালো করতে পারেনি, মাত্র 1 রান এসেছে তার ব্যাট থেকে। শেষ দিকে যদি 250 পার করতে যে বড় ভূমিকা রেখেছে মিরাজ এবং কি সাইফুদ্দিন এবং কি আরিফুল ইসলামরা, তাদের উপর ভর করেই কিন্তু এই রানটা আসলে তারা লক্ষ্য দিতে পেরেছে। তবে যদি বলি যে লেজেন্ডস অফ রূপগঞ্জের কথা, শীর্ষ দল টেবিলের, তারা কিন্তু সেইভাবেই ছন্দ দেখিয়ে আসছে। আমরা এর আগের ম্যাচগুলোতে যেমনটা দেখেছি, প্রতিপক্ষ যেই স্কোরটাই দিচ্ছেন সেটা কিন্তু আসলে বেশ খানিকটা আগে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 10-15 ওভার আগেই তারা জয় নিশ্চিত করছে দুটি ম্যাচেই। সেই জায়গা থেকে পয়েন্টের যে নেট রান রেটটা সেটাতে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে, এবং আজকের ম্যাচের জন্য কিন্তু সেটাই চ্যালেঞ্জ। যদিও তানজিদ তামিম, তাদের যে ওপেনার, যিনি আসলে উড়ন্ত সূচনাটা করে দিয়েছিলেন, তিনি কিন্তু আউট হয়ে ফিরে গেছেন। সাইফ হাসানও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তাদের যদি ব্যাটিং লাইন আপের কথা বলি,
অনিক রয়েছে, জাকের আলী অনিক রয়েছেন, তাছাড়া যদি শেষ দিকেও আপনার ব্যাটসম্যানদের দিকে তাকায়, তারা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো এবিলিটি রাখে। সেই জায়গা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ, এবং কি এই ম্যাচকে আসলে ঘিরে কিন্তু আসলে যদি বলি যে ডিপিএলে স্বাভাবিকভাবেই দর্শক হয় না, তবে মোহামেডানের খেলা কিংবা আবাহনীর মতো দলের খেলা যখন হয় তখন গুটি কয়েক দর্শক আমরা দেখতে পাই। এই কিছু কিছু দর্শক আসলে আমরা দেখেছি যারা আসলে খেলা দেখছেন, তাছাড়া লাইভ টেলিকাস্ট যেহেতু হচ্ছে সে দর্শকরা দেখতে পাচ্ছেন। তো বলা চলে যে আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শেষ পর্যন্ত কার দিকে গড়ায় সেটা হচ্ছে ম্যাচের পরেই জানা যাবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সব। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগস্টে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ভারত, টুইট করে জানালো বিসিসিআই। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ভারত ম্যাচে ফরওয়ার্ড লাইনে ফাহামেদুলেই আশা ভরসা, তাইফে চলছে জোর প্রস্তুতি। হামজা আশায় বাংলাদেশ ফেভারিট বলছেন সাবেকরা। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।